একটা হ্যাচকা টান দিতে মেয়েটার পুরো শাড়ি খুলে নিচে পড়ে গেল। পরনে শুধু আর মাত্র 2টা কাপড়। মেয়েটা তখন কেমন 2 হাত দিয়ে মুখটা গুজে রেখেছে। আর এমন বিবস্ত্র অবস্থায় মেয়েটাকে দেখে নিজের ভিতর কামভাবটা পুরো জেগে উঠেছে। তাই আস্তে আস্তে ওর সামনে গেলাম। ওর মুখ থেকে হাতটা সরাতেই দেখতে পেলাম কেমন ভয়ার্ত চোখ জোড়া দুটি পানিতে ছলছল করছে। গোলাপি রঙের ঠোঁট দুটি কেমন করে কাঁপছে। মনের ভিতর তখন কামভাবটা আরো তীব্র হয়ে গেল। মুহূর্তেই ওর ঠোঁট দুটি আমার দখলে নিয়ে নিলাম। ও কেমন হাত দিয়ে বাধা দিতে গিয়ে পারল না। খাটের উপর ওকে ধাক্কা মেরে ফেলে দিলাম। খাটের উপর শুয়ে মেয়েটা কেমন ভয়ে কাঁপতে শুরু করলো। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ 20,000 টাকার বিনিময়ে ও আমার সাথে রাত কাটাতে এসেছে। কি ভাবছেন টাকার কথা কেন বললাম? ও আমার নিজের বউ না, আর মেয়েটাকে এক রাতের জন্য ভাড়া করে এনেছি। পতিতা, হ্যাঁ ও একটা পতিতা মেয়ে। গভীর রাতে যখন মদকে সিগারেট টানতে টানতে মাতাল অবস্থায় হাঁটতে হাঁটতে বাসায় ফিরছিলাম, ঠিক তখনই অনুভব করতে লাগলাম কেউ আমাকে পিছন থেকে ফলো করছে। পিছনে তাকাতেই দেখলাম একটা মেয়ে আমার পিছু নিচ্ছে। মহিলা ছিনতাইকারী না তো? আমার সাথে আবার তখন প্রায় লাখ টাকার উপরে ছিল। প্রতিদিনই হাজার হাজার টাকার নেশা করি আমি। বড়লোক ঘরের নষ্ট ছেলে আমি। বাবা মা কেউ নাই, আছে বুক ভরা কষ্ট আর কোটি কোটি টাকা। যাই হোক, মেয়েটার দিকে মাতাল অবস্থায় তাকালাম, দেখলাম মেয়েটা বোরকা পরে আছে। তখন একটু অন্যরকম লাগতে শুরু করলো। এই মেয়ে, এভাবে পিছু নিচ্ছিস কেন? চুপ করে রইলো। কিরে, কথা বলছিস না কেন? এখনো চুপ। মেয়েটার এমন চুপ করে থাকার কারণে বিরক্ত নিয়ে চলে আসতে লাগলাম। একটু পরই দেখলাম মেয়েটা আবারও আমার পিছু নিচ্ছে। ওই মেয়ে, তোর সমস্যা কি বলতো? কিছু বলতে গিয়ে থেমে গেল। কি বলবি বল, নয়তো আমার পিছু ছাড়। আমাকে কিছু টাকা দিবেন? টাকা চাওয়ার কথা শুনে একটু অবাক লাগলো। তোকে টাকা দেবো কেন? আর কত টাকা দিব? জি, 10,000 দিলেই হবে। তোকে এতগুলো টাকা কেন দিতে যাব? আমার কি লাভ এতে? কথাটা শুনে মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেললো, আর তারপরই বলল, বিনিময়ে আপনি আমাকে সারা রাতের জন্য পাবেন। লাগবে না তোকে, টাকা দিতে পারবো না। বলেই হাঁটতে যাব, ঠিক তখনই ও আমার পায়ে পড়ে গেল আর অনেক কান্না শুরু করে দিল। প্লিজ আপনি না করবেন না, টাকাটা আমার অনেক প্রয়োজন। আর আমাকে দেখলে আপনি হয়তো না করবেন না, কারণ আমার ভেতর রৌব যৌবন আছে। প্লিজ আপনি না করবেন না। 10,000 না হলে 5,000ই দেন, টাকাটা আমার অনেক দরকার, প্লিজ। তো দেখি তো তুই কেমন দেখতে। বলার পরই মেয়েটা বোরকার নিকাবটা খুলে ওর মুখটা বের করলো। মুখটা খুলতেই আমি কেমন অবাক হয়ে গেলাম। চেহারাটাতে এত পরিমাণ মায়া যে, যেটা লিখে প্রকাশ করতে পারবো না। পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর এমন একটা মেয়ে কিভাবে নিজেকে টাকার বিনিময়ে এভাবে অন্যের হাতে তুলে দিচ্ছে, ভাবতেই অবাক লাগছে। যাই হোক, মেয়েটাকে আমার হেব্বি লাইক হয়েছে। তাই 10-এর পরিবর্তে 20,000 টাকা দিব বলেই মেয়েটাকে আমার বাসায় নিয়ে গেলাম। আজ সারা রাত ভোগ করব। এমন একটা সুন্দরী মেয়েকে ভোগ করব ভাবতেই মনের ভিতর কেমন খুশিতে নাচতে লাগলো। মদের নেশার চাইতেও তখন এই মেয়েকে ভোগ করার নেশাটাই আমার বেশি জাগ্রত হলো। যাই হোক, অযথা টাইম নষ্ট করা যাবে না, এবার গল্পে আসা যাক। মেয়েটাকে খাটের উপর ফেলে দিয়েই ওর উপরেই শুয়ে পড়লাম। ও বাধা দিতে গিয়েও পারল না, শুধু চোখ দুটি বন্ধ করে রেখেছে। আর ওর ঠোঁট দুটি তখনও এমনভাবে কাঁপতে শুরু করলো যে, যেটা লিখে প্রকাশ করতে পারবো না। ওর কাঁপা কাঁপা ঠোঁট দুটি আবারও নিজের দখলে নিয়ে নিলাম। ও আবারও কেমন করে একবার আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো, তারপর আবারও চোখ দুটি বন্ধ করে ফেললো। ওর নাকের গরম বাতাস আমার মুখের উপর পড়ছে, পাগল করে তুলছিল আমায়। তখন ওই সময় ওর ঠোঁটের উপর আরো বেশি ঝড় বইতে লাগলো। ওর পুরো শরীরটা কেমন গলাকাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। আর তখনই মেয়েটা নিজেকে কেমন আমার কাছ থেকে ছুটিয়ে নিল। আর তখনই ও বিছানা থেকে উঠে রুমের এক কর্নারে চলে গেল। আর তখন ওর চোখ দিয়ে কেমন অশ্রু ঝরতে লাগলো। তারপরই আমাকে কাঁপা কাঁপা কণ্ঠে মেয়েটা বলতে লাগলো, আ- আমাকে কি একটু সময় দেওয়া যাবে? যদি আপনি দয়া করে আমাকে একটু সময় দিতেন। মেয়েটার এমন আচরণ দেখে আমি একদমই অবাক হয়ে যাই, কারণ আজ পর্যন্ত অনেক পতিতাকে আমি ভোগ করেছি, কারো মুখেই এমন কথা শুনিনি। তবে এই মেয়েটা যেন কেমন, মনে হচ্ছে নিজের ইচ্ছার বিরুদ্ধে ও নিজেকে আমার কাছে তুলে দিছে। আর নয়তো আমি ওকে জোর করে তুলে এনে এগুলো করছি। তারপরও ওর প্রতি আমার কোনো মায়া লাগলো না, বরং রাগ হচ্ছিল। আমার খুব ভালো একটা মুহূর্ত নষ্ট করে দিল। তখনই এই পতিতা মেয়ে, এদিকে আয়। তোদের মতো পতিতাদের এত ছাড় দেওয়ার সময় আমার নেই। 10,000 চেয়েছিস, 20,000 নগদ দিছি। সো আমিও ওই রকম ভাবেই কাজ চালাবো। এইদিকে তাড়াতাড়ি আয়। শালির পতিতা কোথাকার। যতবারই মেয়েটাকে পতিতা বলেছি ততবারই মেয়েটা কেমন শিউরে উঠেছে। মনে হচ্ছে মেয়েটা প্রত্যেকবারই পতিতা নামক শব্দটা শুনে শক খাচ্ছে। মেয়েটা গুটি গুটি পায়ে আস্তে আস্তে আবারও আমার দিকে আসছে। আর তখন ওর শরীরটা কেমন কাঁপতেই লাগলো। সুন্দর মুখখানা একদমই লাল বর্ণ ধারণ করছে, চোখের কাজল একদমই লেপ্টে গেছে। আস্তে আস্তে ও বিছানায় শুয়ে পড়লো আর বলতে লাগলো, আপনি আপনার কাজ শুরু করে দেন। এমনিতেই আপনার অনেক টাইম আমি নষ্ট করে দিছি।
বলেই মেয়েটা কেমন অসহায় চোখে আমার দিকে তাকিয়ে আছে। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপই নেই। আমার দরকার মেয়েটার শরীর। এত সুন্দরী একটা মেয়েকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আমাকে ওকে ভোগ করতেই হবে। সুন্দরী মেয়েদের অহংকার অনেক বেশি, তাই তাদেরকে সুযোগ পেলে আমি কখনোই ছাড় দেই না। আর এর একটা কারণও আছে। যাই হোক, আমি সময় নষ্ট করব না। আমি আবারও বিছানায় গেলাম, আর তখনই ওর ফোনটা বাজতে লাগলো। আর ও তখন আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে ফোনটা ওর অনেক জরুরি। আর আমার ভয়ে সে ধরছে না। ফোনটা একের পর এক বাজতেই লাগলো। ও কেমন পাগলের মতো দিশাহারা হয়ে গেল, একবার ফোনের দিকে তাকাচ্ছে, আরেকবার আমার দিকে। তখনই বললাম, এই পতিতা মেয়ে, ফোন ধর আর স্পিকার বাড়িয়ে দিবি। যদি তোর অন্য দলবল হয় তাহলে কিন্তু তোকে এখানেই শেষ করে দিব। ফোন ধরে লাউড দে। ও মাথাটা নাড়ালো, আর ফোন ধরার অনুমতি দেওয়ার পর মেয়েটা অনেক খুশি হলো। চোখে পানি থাকার পরও ঠোঁটের কোণে একতরফা একটু হাসি ফুটলো। তখন মেয়েটাকে সত্যি পরিদের চেয়েও হয়তো বেশি সুন্দর লাগছিল। ফোন ধরতে ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। মারে, তুই কই গেছস? আমি আর বাঁচুম না রে মা। ডাক্তার কইছে আমারে বাঁচাইতে হইলে মেলা টাকা পয়সা লাগবো, আর আমাগো তো এত টাকা পয়সা নাই। তুই তাড়াতাড়ি আয় মা। ডাক্তার আমারে হাসপাতাল থাইকা টাকার জন্য বার কইরা দিছে। টাকা দিতে পারলে আমার চিকিৎসা করব, নয়তো আর করব না। না মা, তোমার কিচ্ছু হইব না। আমি তোমারে বাঁচামু। তোমার কিচ্ছু হইতে আমি দেবো না। দরকার পড়লে নিজের শেষ কইরা দেবো, তবুও আমার বেহেস্তে টাকার জন্য শেষ হইতে দেবো না। তুমি একটু সহ্য করো, আমি টাকা নিয়ে আসতেছি। তুই কই রে মা? এই তো একটু বাইরে আছি, আর আমি আসতেছি। এত রাইতে তুই বাইরে কেন? ভালা মাইয়ারা তো এত রাইতে বাইরে থাকে না। আর তুই যদি খারাপ কিছু করস তাইলে কিন্তু আমি এখনই নিজের শেষ কইরা দিমু। না মা, আমি খারাপ কিছু করছি না। আসলে শহরে একটা আঙ্কেলের কাছে আসছি। উনি তোমার এই কথা শুনে অনেকগুলো টাকা দিছে, আর টাকাগুলো নিয়েই আসতেছি। আর অনেক দূরের রাস্তা তো, তাই আসতে অনেক দেরি হইতেছে। আমি আসতেছি মা, তুমি আরেকটু অপেক্ষা করো। বলেই ফোনটা কেটে দিল, আর কেমন করে কান্না করতে লাগলো। বারবারই ও চোখ মুছে নিজেকে ঠিক করে আমার কাছে বিলিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু ওর চোখের পানি কোনোভাবেই থামছে না। ওর এই কথাগুলো শুনে মুহূর্তে আমি কোনো পাথরের মূর্তি হয়ে গেলাম। আমি কি করছিলাম? এমন একটা অসহায় মেয়েকে। ছি আবিদ, ছি, তুই এতটা খারাপ কিভাবে হইলি? তুই তো একটা সময় এমন ছিলি না। তুই তো একটা সময় প্রত্যেকটা মেয়েকে অনেক সম্মান আর শ্রদ্ধা করতি। আর সেই আবিদ, তুই কিভাবে মেয়েদের প্রতি এত নীচ হতে পারলি? ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে। ঘৃণায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। হঠাৎই মেয়েটা বলে উঠলো, আপনার টাইম নষ্ট হচ্ছে তো, প্লিজ আপনি আপনার কাজ শুরু করুন, আমি প্রস্তুত। মেয়েটার দিকে তাকাতেই দেখলাম চোখ দুটো কেমন কালো কাজলে লেপ্টে আছে, মুখখানে কত মায়া জুড়ে আছে। আর সেই মুখটা কিভাবে আমার দিকে কেমন অসহায় ভাবে তাকিয়ে আছে। মেয়েটার প্রতি হঠাৎ এত মায়া হচ্ছে কেন? কেন ওর মুখটাকে খুব আপন মনে হচ্ছে? ওর কাছ থেকে একটু দূরে সরে গিয়ে সোফায় বসলাম, আর তখনই একটা সিগারেট ধরালাম। সিগারেট টানতেছি আর ভাবতেছি মেয়েটার মায়ের কি এমন হয়েছে যার কারণে ও এমন একটা পথ বেছে নিছে। কাজ করেও তো পারতো নিজের মায়ের চিকিৎসা করাতে। ভাবতেই সিগারেট টানতে লাগলাম। তখন খেয়াল করলাম মেয়েটা কেমন কাশতে লাগলো। হয়তো সিগারেটটা সহ্য করতে পারছে না, আর মেয়েটা ভয়েও কিছুই বলতে পারছে না, শুধু আমার দিকে তাকিয়েই কাশতে লাগলো। সিগারেটটা নিভিয়ে দিলাম, আর ওকে জিজ্ঞাসা করলাম, এটার গন্ধ সহ্য করতে পারো না? ভালোভাবেই বললাম। না। এদিকে আসো। ও আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসলো, আর তখনই বললাম, সোফায় বসো। ও সোফায় বসলো। বসার পরই ওর শাড়িটা এনে ওকে আবার পরিয়ে দিতে লাগলাম। মেয়েটা তখন কেমন অবাক হয়ে আছে, আর শাড়ি পরাতে বাধা দিচ্ছে। প্রথমে ভাবছিলাম হয়তো আমি পরিয়ে দিচ্ছি বলে সংকোচ বোধ করছে। পরে ও নিজেই বলল, কি হলো, শাড়ি পরিয়ে দিচ্ছেন কেন? আপনি তো এখনো কিছু করেননি। আপনি আপনার কাজ করবেন না? না। আমার মুখ থেকে না শব্দটা শুনে মেয়েটা কেমন হতভম্ব হয়ে গেল, আর চোখ দুটো বড় বড় করে জিজ্ঞাসা করলো, কেন করবেন না? আমাকে কি আপনার পছন্দ হয়নি? আমি আর বাধা দেব না। কোনো বাধা আসলেও বাধা দেব না। প্লিজ আপনি আপনার কাজ করুন। কান্না করতে করতে আমার পা জড়িয়ে ধরলো। অনেক চেষ্টা করছিলাম কিন্তু পা ছাড়াতে পারছিলাম না। একটা মেয়ে কতটা মায়ের পাগল হলে, কতটা মাকে ভালোবাসলে মাকে বাঁচানোর জন্য নিজের সবকিছু অন্যের হাতে নিজের ইচ্ছা এইভাবে বিলিয়ে দিতে পারে, সেটা এই মেয়েটাকে না দেখলে কখনোই বুঝতাম না। দেখো, এই মুহূর্তে আমি কোনো কাজ করার মোডে নাই। আমি এখন কিছুই করব না। প্লিজ আপনি না করবেন না। টাকাগুলো আমার খুব দরকার। তাছাড়া আপনি নিজেই একটু আগে শুনেছে আম্মু কি বলছে। টাকা না ছাড়া আম্মুকে বাঁচানো সম্ভব না। যে কোনো মূল্যে আমার টাকা লাগবেই। আচ্ছা, তোমার মায়ের কি এমন হয়েছে যার কারণে তুমি এই পথ বেছে নিচ্ছ? মেয়েটা তখন হাউমাউ করে কান্না করে দিল, আর কেমন ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমার মায়ের লিভার ড্যামেজ হয়ে গেছে। ডক্টর বলেছে মাকে বাঁচাতে অনেক টাকা লাগবে। বুঝলাম অনেক টাকা লাগবে, কিন্তু কাজ করেও তো তুমি টাকা জোগাড় করতে পারতে। এই পথে আসলে কেন? মেয়েটার এমন অদ্ভুত হাসি দেখে অনেকটা অবাকই হলাম। জিজ্ঞাসা করলাম, হাসছো কেন?
সুষ্ঠু সুন্দরভাবে কাজ করার অধিকার হয়তো সৃষ্টিকর্তা কোনো মেয়েকে দেয়নি। আর এই পথে আসতে আমাকে এই সমাজের মানুষ বাধ্য করেছে আমার ভাগ্য। কিভাবে? আচ্ছা, তোমার এই পথে আসার গল্পটা আমাকে বলবে, খুব শুনতে ইচ্ছা করছে। পতিতাদের জীবন কাহিনী শুনে আপনি কি করবেন? শোনার ইচ্ছা, প্লিজ বলো। মেয়েটাকে অনেক রিকোয়েস্ট করার পর মেয়েটা রাজি হলো। ওপরের দিকে তাকিয়ে মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেললো আর তারপরই বলতে লাগলো, জানেন, ছোটবেলায় আমার বাবা মারা যায়। তারপর থেকে আমার মা আমাকে মানুষের মতো মানুষ করার জন্য অনেক পরিশ্রম করে। নিজেই না খেয়ে আমাকে খাওয়াতো, নিজে কষ্ট করে আমার লেখাপড়া চালাতো। হঠাৎ করে একদিন বাসায় এসে দেখি মা অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। অনেকগুলো টেস্ট করালো। টেস্টের টাকাগুলো মানুষের কাছ থেকে ধার করে পরিশোধ করি, কিন্তু রিপোর্টের পর জানা গেল মায়ের লিভার ড্যামেজ হয়ে গেছে। এখন বাঁচাতে গেলে অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমার হাতে কোনো টাকা ছিল না। কিভাবে টাকা জোগাড় করা যায় সেটাই তখন ভাবতেছিলাম, কিন্তু কোনো উপায় পেলাম না। কেউ আমাদের পাশে এসে দাঁড়ালো না। চারদিকে শুধু অভাব আর অভাব, আর সবকিছু কেমন কদাকার। আমি তখন সবকিছুই অন্ধকার দেখছিলাম, কি করব বুঝে উঠতে পারছিলাম না। বলেই আকাশের দিকে আরেকটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর অসুস্থ মাকে বাসায় নিয়ে গেলাম। মা বলল ঢাকায় মামার বাসাতে আসতে, কারণ আমার মামা অনেক বড় লোক। হয়তো বোনের অসুস্থতার জন্য উনি আমাদের হেল্প করবে। মায়ের কথা মতোই সেদিন প্রথম এই ঢাকা শহরে আসলাম। মামার বাসায় যেতে মামা অনেক খুশি হয়, কিন্তু টাকার কথা বলতেই মুখটা কেমন অন্ধকার করে ফেলে। মুখটা অন্ধকার করে বলল আমাকে কিছুদিন থাকতে, উনি একটা ব্যবস্থা করবে। মাকে এই অবস্থায় ছেড়ে দূরে থাকতে খুব কষ্ট লাগছিল, তবুও থাকলাম, কারণ মাকে তো আমাকে বাঁচাতেই হবে। এইদিকে মামা মাকে হসপিটালে ভর্তি করিয়ে দিল আর আমাকে ওনার কাছে রেখে দিল। 2-3 দিন পর মামি সহ মামাতো বোনেরা কোথাও বেড়াতে গেল। বাসায় আমি একা শুয়ে আছি আর মায়ের কথাই ভাবছিলাম। হঠাৎ কেউ একজন আমার রুমে ঢুকলো। তাকাতেই দেখলাম আমার মামা। আমি একটু হাসি দিলাম, কিন্তু সেই হাসিটাই বেশি স্থায়ী হলো না। কেন? কারণ তখনই মামা দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। ভালো মানুষের পেছনে মামার এত জঘন্য রূপ সেদিনই আমার কাছে প্রকাশ পায়। কিছু বুঝে ওঠার আগে আমার মামা আমার উপর ঝাঁপিয়ে পড়লো। মামাকে বাবা পর্যন্ত ডেকেছিলাম, পায়ে হাত দিয়ে বারবার বলেছিলাম বাবা যে জায়গায় মামাও সে একই জায়গায়, আমি তোমার মেয়ের মতো। কিন্তু সেই দিন এই অসহায় মেয়েটা নিজের আপন মামার হিংস্রতার কাছ থেকে রেহাই পেল না। পশুর মতো আমাকে বলেই কেমন ফুপিয়ে কান্না শুরু করে দিল। ওর কথাটা শুনে আমিও নিজেও কেঁদে দিলাম। কি বলছে এই মেয়েটা? আর কিভাবে মানুষ এতটা নীচ হতে পারে? আল্লাহ, তুমি এর আগে ওই জানোয়ারের বাচ্চাটাকে শেষ করে দিলে না কেন? ওই জানোয়ারের বাচ্চাকে আমি মাফ করব না, আমি নিজে ওকে শেষ করে দিব। আমি তখন কেমন থরথর করে কাঁপতে লাগলাম। একটা মেয়ে কতটা কষ্ট পেতে পারে, কেনই বা এমন পরিস্থিতিতে আসে? ওকে না দেখলে বুঝতেই পারতাম না। মানুষ পতিতাদের অনেক খারাপ বলে, কিন্তু একটা মেয়ে কেন পতিতা হয়? কেন নিজের সবকিছু টাকার জন্য অন্যের কাছে বিলিয়ে দেয়? সেটা হয়তো সবারই অজানা। আর এগুলো ভাবতেই তখন শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে। কাপা কাপা কণ্ঠে বলতে লাগলাম, তারপর মেয়েটা ওপরের দিকে তাকিয়ে অনেকগুলো দীর্ঘশ্বাস ফেললো। তারপর কিছুক্ষণ নীরবতা। একটু পরে নীরবতা ভেঙে বলতে লাগলো, সেদিন আমার সব কিছু উনি কেড়ে নিয়েছিল। প্রচন্ড ব্যথায় সেদিন বিছানা থেকে উঠতে পারিনি। ওনার হিংস্রতা এতটাই বেশি ছিল যে আমাকে একটুও ছাড় দেয়নি। ওনার কাজ শেষে একটা কথাই বলেছিল, তোকে ভোগ করে অনেক অনেক আনন্দ পেলাম, আর মনে রাখিস এগুলো যদি কাউকে বলিস তাহলে এই ভিডিওটা দেখ। আমাকে যখন একটা ভিডিও দেখালো যেটাতে মামার হিংস্রতাই দেখতে পেলাম, ভিডিওটা দেখিয়ে বলল তোর এই ভিডিও আমি ভাইরাল করে দিব, তোর আম্মুর চিকিৎসার একটা টাকাও দিব না, তোর মা মরে যাবে। তখন নিজের কথা ভুলে গেলাম। মায়ের মুখখানা মনে পড়ে গেল। না, মাকে কোনোভাবেই মরতে দেওয়া যাবে না। তখন আমি চুপ করে গেলাম। এরপর থেকে মামা সহ তার অনেক বন্ধুরা মিলে প্রতিদিন আমাকে হাত পা বেঁধে জোর করে ধর্ষণ করত, আর আমাকে দিয়ে মামা ব্যবসা শুরু করে দিল। আর তারপর একটা সময় মামা মায়ের চিকিৎসার জন্য আগের মতো টাকা দেয় না। মায়ের অবস্থাও দিন দিন খারাপ হতে লাগলো। মামাকে কিছু বললেই আমাকে পতিতা বলে মারধর করত। যখন দেখলাম মায়ের আর চিকিৎসা চলছে না, তখনই ওখান থেকে পালিয়ে বের হয়ে গেলাম, আর বের হয়ে আপনার কাছে। কথাগুলো বলেই মেয়েটা থরথর করে কাঁপতে লাগলো আর প্রচন্ড কান্না করতে লাগলো। আমি তখন নিজেও নিজেকে শান্ত করতে পারছিলাম না। আর এই মেয়েটি কিভাবে নিজেকে শান্ত করবে? জীবনে অনেক পতিতার সাথে রাত কাটিয়েছি, কিন্তু কোনোদিন কারো এই পতিতা হবার গল্প শুনিনি। শুধু ভোগ করে চলে এসেছি, জানতেও চাইনি তাদের এই পতিতা হবার কারণ। আর আজ যখন কোনো মেয়ের মুখে তার জীবন কাহিনী শুনলাম, নিজের বুকটাই তখন তাদের জন্য কষ্টে ফেটে যাচ্ছে। না, এই মেয়েটা অনেক কষ্ট করেছে, আর করতে দিব না।
ওর কষ্টের জীবন আমি এখানেই শেষ করে দিব। কষ্ট ওর এখানেই শেষ। এবার ওর মুখে একটু হাসি দেখতে চাই। তখন বুঝতেই পারলাম মেয়েটা টাকার জন্য সব করতে পারবে। এখন আমি তাড়িয়ে দিলে আমার কাছ থেকে চলে গিয়ে আবার অন্য কারোর সাথে মিশবে। তার চেয়ে ভালো এই মেয়েটাকে অনেক দিনের জন্য আমার কাছেই রেখে দেই। তখনই বললাম, আমি তোমার পাশে থাকতে চাই, রাখবে তোমার পাশে? পতিতাদের সাথে থাকতে নেই। আর আমি ছেলে জাতটাকে এখন ঘৃণা করি। আপনি আপনার কাজ শুরু করেন। এমনিতেই রাত প্রায় শেষ পর্যায়ে। বুঝতে পারলাম ছেলেদের প্রতি ওর যথেষ্ট ঘৃণা জন্মে গেছে। এভাবে মেয়েটাকে আমার কাছে রাখতে পারবো না, অন্য একটা বুদ্ধি খাটাতে হবে। ওই যে একটা ব্যাগ দেখছো, ওই ব্যাগে অনেক টাকা আছে, প্রায় 10 লক্ষ টাকার মতো আছে। আমি জানি এই 10 লক্ষ টাকা তুমি পতিতা পেশায় কয়েক মাসেও কামাতে পারবা না। তো আমি যদি তোমাকে ওই টাকাগুলো দিয়ে দেই, বিনিময়ে আমাকে কি দিবা? কথাটা বলতেই মেয়েটা কেমন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো আর বলতে লাগলো, আপনি যা চাইবেন তাই। দরকার পড়লে সারা দিন সারা রাত সব সময় আপনার সাথে কাটাবো, কিন্তু তারপরও আমার মাকে বাঁচানোর জন্য টাকাগুলো দরকার। একটা শর্তে তোমাকে টাকাগুলো দিব। কি শর্ত? কাল থেকে শুরু করে টানা 2 মাসের জন্য তুমি আমার সবসময় আমার সাথে থাকতে হবে। যা বলবো তাই করতে হবে, কোনো কথাই না করতে পারবা না। এই 2 মাসে তোমার কাছে আমার যেটা যেটা ইচ্ছা সব তোমাকেই পূরণ করতে হবে। আমার সাথে রাত দিন সব সময় কাটাতে হবে। রাজি আছো? আমি রাজি, তবুও টাকাগুলো আমার চাই। আমার মাকে বাঁচাতেই হবে। অবাক হয়ে গেলাম, মেয়েটা বিন্দু পরিমাণও ভাবার টাইম নিল না, এক কথায় সে রাজি। ভেবে বলছো তো? আমি রাজি। ঠিক আছে, টাকাগুলো তুমি কালই পাবে। আর এখনই আমার সাথে চলো। কোথায়? আপনি আপনার কাজ করবেন না? আমাকে তো সকালে বাসায় যেতে হবে। চুপচাপ এখন আমার সাথে চলো। হুম। তখনই মেয়েটাকে আগে ওর শাড়িটা পরিয়ে দিলাম আর ওকে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে বললাম। তারপরও ওকে নিয়ে আমার গাড়িতে উঠলাম। ও কেমন ভয়ে ভয়ে গাড়িতে উঠলো। প্রচন্ড ভয় পাচ্ছে মেয়েটা, হয়তো ভাবছে তাকে কোথাও নিয়ে কিছু করে ফেলবো। গাড়ি ড্রাইভ করছি, হঠাৎই মেয়েটাকে বললাম, এই মেয়ে, এতক্ষণ আমার সাথে আছো অথচ নামটাই জানি না। আর কাল থেকে তো তুমি আমার সাথেই থাকবা। তো নাম কি তোমার? জি, মোসাম্মদ আনিকা আক্তার। খুব সুন্দর নাম। রূপের সাথে নামের অনেক মিল আছে। আর আমার নাম উমর ফারুক, সবাই উমর বলেই ডাকে। এখন থেকে তুমিও উমর বলেই ডাকবা। আমি নাম ধরে ডাকতে পারবো না, স্যার বলে ডাকি। কি বলছি? আমি যেটা বলছি চুপ করে সেটাই শুনবা, বুঝছো? হুম। বলো উমর। উ উ উ উ করছো কেন? বলো উমর। উমর। এবার বলো গ্রামের বাসা কোথায়? আমরা এখন সেখানেই যাব। কিন্তু কোনো কিন্তু নাই। এইদিকে তোমার আম্মুর অবস্থা অনেক খারাপ, তাই দেরি করে একদমই লাভ হবে না। হুম। তারপরে ওর থেকে ঠিকানা নিয়ে ওদের গ্রামের বাসায় চলে গেলাম। যেতে যেতে প্রায় সকাল হয়ে গেল। আর ওর আম্মুকে ওখান থেকে নিয়ে আসলাম, ঢাকাতে এনে বড় একটা ভালো হসপিটালে ভর্তি করে দিলাম। তখনই আনিকা বলে উঠলো, আপনার এই ঋণ কিভাবে শোধ করব আমি? হয়তো নিজের জীবন দিয়ে দিলেও আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো না। শোধ করার দরকার নেই। আর হ্যাঁ, শর্ত অনুযায়ী আজ থেকে আমি যা যা বলবো সব তোমাকে মানতে হবে। হ্যাঁ বলুন, আমাকে কি করতে হবে? এখন থেকে আমাকে তুমি করে বলবা আর আমার নাম ধরে রাখবা। যদি এর ব্যতিক্রম করো তাহলে। এই না, আপনি যেটা বলবেন সেটাই করব। আবার আপনি? তুমি? তোমার আম্মু এখন ঘুমাবে, ডাক্তার ওনাকে ঘুমের ওষুধ দিছে। হুম। আনিকাকে নিয়ে বাসায় আর আসলাম না, একদম কাজী অফিসে চলে গেলাম। কাজী অফিস দেখে আনিকা বলে উঠলো, কাজী অফিসে কেন? তোমার আর আমার বিয়ে। মানে? তুমি আমার কাছে 2 মাস পর্যন্ত আছো, আর আমি তোমাকে পতিতা পরিচয়ে আমার বাসায় রাখতে পারবো না। সো 2 মাসের জন্য আমার বউ হয়ে থাকবা। কথাটা শোনার পর আনিকা কেমন থ হয়ে গেল। 2 মাসের জন্য বিয়ে? হুম। আমি পারবো না এই বিয়ে করতে। দেখো, শর্ত অনুযায়ী তোমাকে করতেই হবে। আর আমার সাথে 2 মাস ওইভাবে মেলামেশা করলে পাপের পরিমাণটা অনেক বেশি হবে, আর এইভাবে করলে সেটা আর হবে না। তোমরা বড় লোকেরা পারো বটে, তোমাদের কাছে সবকিছুই কেমন পুতুল খেলা মনে হয়। আর আমাদের পুতুল ভেবে কত কিছুই না করছো, সবই টাকা। তবে কষ্ট নেই, আমি পুতুল হয়ে তোমার খেলায় থাকতে রাজি আছি। এত কিছু জানি না, চলো। তারপর আনিকার সাথে শর্ত মোতাবেক বিয়েটা হয়েই গেল। 2 মাসের জন্য একটা পতিতা মেয়েকে বিয়ে করে নিলাম। ওকে নিয়ে বাসায় চলে আসলাম। আপাতত একটা বাসর সাজালাম। বাসর ঘরে আনিকা বসে আছে। ঢুকতেই আমাকে সালাম করলো। আরে আরে, সালাম করছো কেন? বাসর রাতে বাঙালি মেয়েদের এটাই করতে হয়। তবে এটা তো মাত্র কয়েকদিনের বিয়ে, তাই না? তবে একটা কথা মনে রাখবে, বাঙালি মেয়েদের বিয়ে বিয়েই, সেটা শর্তে কয়েকদিনের জন্যই হোক বা সারা জীবনের জন্য। তারপরে আনিকাকে বিছানায় উঠালাম আর জিজ্ঞাসা করলাম, একটা সত্যি কথা বলবে? আচ্ছা, বাসর রাতে তোমার কি কি ইচ্ছা ছিল? হাসছো কেন? আপনি আমাকে ভোগ করবেন তো করেন, এত নাটকের কি দরকার? একদম চুপ করে থাকবা। আমি যেটা বলছি সেটা বলো। আমি একটা ভাড়াটে পতিতা, আমার কোনো ইচ্ছে নেই। তবে বাঙালি প্রত্যেকটা মেয়েদের খুব ইচ্ছে বাসর রাতে লাল শাড়ি পরে স্বামীর ঘরে যাবে, তার সাথে নিজের সবকিছু ভাগাভাগি করে নেবে, আর তার সাথে অনেক গল্প করবে, আর সব সময় তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমাবে, কখনোই আলাদা হবে না।
কথাগুলো বলেই মেয়েটা কেমন একটা দীর্ঘশ্বাস ফেললো। একটা জিনিস খেয়াল করলাম, মেয়েটা বেশিরভাগ টাইমই দীর্ঘশ্বাস ত্যাগ করে। বুকের ভিতর কতটা কষ্ট থাকলে একটা মেয়ে বারবার এমন করতে পারে সেটা হয়তো আমার ধারণার বাইরে। যাই হোক, মেয়েটাকে এত কষ্ট আর পেতে দিব না। তখনই আনিকাকে বললাম, খুব ভালো ধারণা আছে তো তোমার, কাজে লাগানো যাবে। কিসের কাজ? না কিছু না, তবে আজকে কিন্তু তোমাকে আর ছাড়বো না, বাসর রাত বলে কথা। হাসছো কেন? আমার জন্য আর বাসর? আমার মতো পতিতাদের সাথে তো প্রতিদিনই। ওই একদম চুপ, আজ থেকে মুখে যেন পতিতা নামটাও যেন না আসে।